দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম ডক্টর ইউনূস এবং উপদেষ্টা এবং সমন্বয়কারী যে বাজার আছে প্রত্যেককে। এই 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে, কারণ এই মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে, এই মাজা ভাঙা সরকারকে দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে ঘিরে তোলপাড় অবস্থান চলছে। আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। তার মানে কি তিনি হতাশ? তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন তার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাড়াও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়। সরকারের উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে, তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম ডক্টর ইউনূস এবং উপদেষ্টা এবং সমন্বয়কারী যে বাজার আছে প্রত্যেককে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। এই 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে, কারণ এই মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে, এই মাজা ভাঙা সমন্বয়কদের দিয়ে, এই মাজা ভাঙা সরকারকে দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না। অতএব আপনারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং দেশের ভালো বা উন্নয়নের স্বার্থে আপনারা পদত্যাগ করে ফেলেন। আপনাদেরকে দিয়ে দেশ চালানো যাবে না। তবে আসলে ডাকসুর সাবেক বিপি এই নূর, তিনি যে বললেন যে 24 ঘন্টার আলটিমেটাম, এই 24 ঘন্টার ভিতরে কি তিনি পদত্যাগ করতে পারবেন? দর্শক বন্ধুরা, আসুন আমরা একটাবার মিলিয়ে নেই। প্রথমত হচ্ছে আপনাকে এটা জানতে হবে যে ডাকসুর বিপিনুর আসলে তিনি কেন এই 24 ঘন্টার আলটিমেটাম দেন। প্রথম কারণ হচ্ছে আপনার ডক্টর ইউনূস তিনি একটা ইলেকশন নিয়ে কিন্তু একটা রুট ম্যাপ দেন যে 2026-এর শেষ দিক দিয়ে নির্বাচন হলেও হতে পারে। এটা কিন্তু আপনার প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু আপনার পুরো একদম নাড়াচাড়া খেয়ে ফেলছে, বিশেষভাবে বিএনপি আপনার এবং এই ডাকসুর সাবেক বিপিনুরের যে দল আছে। বুঝতে পারছেন কেন? সেটি হচ্ছে সমন্বয়কারীরা যদি আপনার দল নিয়ে আসে তাহলে এই ডাকসুর বিপিনুর এবং এই বিএনপির কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে যাবে আপনার নির্বাচনে বিজয় হওয়াটা। এটার জন্যই তারা যাচ্ছে অতি দ্রুত নির্বাচন আনতে। অপোজিট সাইডে আসুন, এখন 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার আসলে মেন যে কারণ সেটা কি? সেই কারণটির ভিতরে প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে আপনার প্রতিনিয়ত মৃতদেহ পাওয়া যাচ্ছে, মানুষকে হত্যা করে আপনার ফেলে রাখতেছে। অপোজিট সাইডে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী এবং এটার থেকেও যে ভয়ঙ্কর সেটি হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। সেটা কি? সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটির ভিতরে প্রথম কারণ হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, কিন্তু আমরা গরিব মানুষ তো খেয়ে পড়ে বেঁচেছিলাম। আমাদের সাধারণ মানুষদের তো হাট বাজারে এবং নিত্যদিনের যে চাহিদা পণ্যগুলা সেগুলো তো ক্রয় করার জন্য তো আমাদের ভোগান্তিতে পড়তে হয় নাই। এখন কেন এত ভোগান্তিতে পড়তে হচ্ছে? অতএব আগের সরকারই তো ভালো ছিল। আপনারা যদি সাধারণ মানুষের বক্তব্য যে আপনারা যদি এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে একের পর এক, এগুলাকে যদি আপনারা কন্ট্রোলে না আনতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করে ফেলুন। শুধু এটাই না, নির্বাচন যদি বাংলাদেশে হয় এবং আওয়ামী লীগ যদি না আসে আমরা ভোট দিব না। এই নির্বাচন আমরা কখনোই মেনে নিব না। এই নির্বাচন আমরা প্রত্যাহার করলাম। এটি হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। এই বক্তব্যটি আসলে কেন্দ্র করেই ডাকসুর যে সাবেক বিপি তিনি আসলে তার ঘুম হারাম হয়ে গেছে যে ভাই সাধারণ মানুষ এখন পর্যন্ত আওয়ামী লীগকে চাচ্ছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। শুধু তাই না, তারা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমন্বয়কারীরা তারা দেশটাকে নষ্ট করে ফেলতেছে, দেশটাকে তালেবান বানায় ফেলতেছে। তো এই বাংলাদেশটাকে ঠিক করার জন্য, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগকেই দরকার। যখন নাকি আসলে সাধারণ মানুষ ভাই তাদের বক্তব্য আসলে এই ধরনের ক্যাটাগরিতে উঠে আসে, আপনার কি মনে হয় কি আপনার বাংলাদেশে নির্বাচন হলে কি সুষ্ঠু নির্বাচন হবে? মানুষ কি ভোট দিতে যাবে? এটার কারণেই ডাকসুর সাবেক বিপিনুর তিনি বললেন 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে। শুধু এটাই না, এই মাজা ভাঙা, কমর ভাঙা, এই অতি আসলে বয়স্ক লোক দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব নয়। আপনারা পদত্যাগ করে ফেলুন। আপনারা 5 মাসে অনেক কিছু করছেন, কিন্তু দেশ কখনোই ভালোর দিকে আপনারা নিয়ে যেতে পারেন নাই। উল্টো দিকে দেশে গণহারে হত্যা, গণহারে মামলা, মব জাস্টিস, লুটপাট প্রতিনিয়ত একের পর এক বাংলাদেশে এখন পর্যন্ত চলমান। দেখেন, এখন আমি একটা কথা বলি, ডাকসুর বিপিনুর আপনি যতই বলেন যে অন্তর্বর্তীকালে সরকার পদত্যাগ, হ্যাঁ যদি তিনি পদত্যাগ করে ভালো, কিন্তু যদি না করে তাহলে অরিজিনালি সাধারণ জনগণের যে বক্তব্য আপনি ভাবতে পারেন 1 মাস পরে সেই বক্তব্যটা কোথায় যাবে? সরকারের উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে। আমি নিজেও তার কিছু বিষয় নিয়ে সমালোচনা করি।
কিন্তু সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ, অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো, ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে, যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে। দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে। কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না। আবার কেউ কেউ মনে করেছেন যে যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম বাহানা খুঁজছে ঝামেলা করার, সেখানে এই ধরনের কথা ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া। আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি, আমি নিজেও এই সমালোচনা করেছি। এবং বিশেষ করে তিনি যখন একটা সরকার উপদেষ্টা, মানে এটা যে কেউ বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না, সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন, তখন কিন্তু সরকার সেটাকে ডিসাউন করেছে। তারা বলছে যে না, আমরা এটা আসলে এটা না, এটা আমরা অশোকের মানচিত্র দিয়ে। সরকারিভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে, বেশ কঠোরভাবে জানিয়েছে। এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে। তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল। আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার টেক কি সেটা বলবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি। তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। রণধীর বলেন যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে, তখন জনসমক্ষে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছেন এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিসডাউন করতে হবে, ডিনাউন্স করতে হবে, নট নেসেসারিলি। ভারতের মুখপাত্রের এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে, পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে, কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে। সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না। এই আলোচনা আমরা বা সমালোচনা আমরা অনেকেই করেছি, আমি নিজেও সেটা করেছি। কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে, এটা কাউকে কাউকে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন, যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে। অস্পষ্টতা হচ্ছে এরকম একটা পারসেপশন সমাজে আছে, যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি, এবং তার এন্ডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না। সব না বললেও অনেক কিছুই হয় না। এই ধরনের আলাপ আছে, এটি সত্য মিথ্যার কথা বলছি না। এবং আমরা একটু পেছনে যাই, যে ডক্টর ইউনূস নিজে যারা মাহফুজকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর, যে তিনি এই মিটিকুলাসলি প্ল্যান একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট। সুতরাং যখন উনি তাকে এভাবে এন্ডোর্স করেন, which is not at all correct, তখনই কথা বলেছি, পরেও বহুবার বলেছি, একেবারেই ভুল কথা। ডক্টর ইউনূসকে এই ধারণা কে দিয়েছেন, এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া আছে, হোয়াট এভার। তো ওর পর থেকে এটা আরো ভিত্তি পেয়েছে যে জনাব মাহফুজ সরকারকে চালাচ্ছেন, ডক্টর ইউনূসকে চালাচ্ছেন। এবং তাতে যেটা হয়, কারো কারো ক্ষেত্রে, অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি, মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে। একটি উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা, আবার এই সিদ্ধান্ত নিল না কেন, ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা, এবং তাদের একটা সমালোচনার জায়গা যেন মাহফুজের উপরে গিয়ে পড়ছে। আমার নিজেরও মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে, আমি একাধিকবার করেছি। তার এই ব্রেন বিহাইন্ড, আমরা অনেকে মাস্টার মাইন্ড বলছি, ডক্টর ইউনূস মাস্টার মাইন্ড শব্দটা আসলে বলেননি, তিনি ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছিলেন, সেটা নিয়ে সমালোচনা করেছি। তার কিছু স্টেটাস, তিনি সরকারের উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার স্টেটাসে মনে হয়, এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনো দিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না। উনি বিশেষ সহকারী ছিলেন, সচিব পদমর্যাদার, পরে তার পদোন্নতি হয়েছে, এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না, কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছিলেন তাকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা। যাই হোক, আমরা ধরে নেবো যেহেতু পরিবর্তন হয়নি, ক্যাবিনেট দেওয়া হয়নি, তিনি ওই দায়িত্বেই আছেন। এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে, এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে, এই ধরনের স্টেটাস দিয়েছেন, সেটাকে আমি বাহবা দিইনি, আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি। কিন্তু যারা মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোরভাবে নামছে দাঁড়াচ্ছে, মানে মাহফুজের সমালোচনা, যেমন মাহফুজকে আমরা সমালোচনা করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য। এমনি নীতিগতভাবে ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকা আমি সমর্থন করিনি, এটা একটু বলে রাখা ভালো। নাহিদ এবং আসিফ যখন প্রথম ক্যাবিনেট হয়েছে, মাই ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি, তাদেরকে নিয়ে আমার এক্সপেকটেশন যা ছিল তার সাথে একটা সাংঘর্ষিক। আমাকে কেউ ভুল বলতে পারেন, কিন্তু আমি সেটা মিন করি। ঠিক একইভাবেই আমি মনে করি যেন মাহফুজও নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না। আর তিনি যে যা যা ভুল করবেন সেটা সমালোচনা করবো। জনাব নাহিদ যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন, জনাব আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে, আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি, ঠিক একইভাবে সমালোচনা করবো। কিন্তু জনাব মাহফুজকে তার অবস্থান, তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, সরকার থেকে, উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে হবে, আমি এটা একেবারেই এন্ডোর্স করি না। বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে, তখন কেউ কেউ আরো মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময়, আমাকে দিয়ে পার্সোনালি এই ধরনের কথা বলেছেন। আমি তখন একটা কথা বলেছি, এখন এখানেই এটা বলছি,
ভারত এই রকম ভাবে অবস্থান নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না। আমাদের একজন উপদেষ্টা, একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচিওর উপদেষ্টা ভুল করেছেন। যদি আমি আগেও বলেছি রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে আসলে আমার বয়স কম, আমি শিখছি, এগুলো বলার স্কোপ খুব বেশি নাই। যে পারবেন ওই পোস্টে ফিট করতে তাকেই ওই পোস্টে যেতে হবে, নাহলে যাবেন না, প্লেন অ্যান্ড সিম্পল। কিন্তু তারপরও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো। ভারত যত ক্ষুব্ধ হবে, এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনস্ট্যান্টলি, ভারতকে এত পাত্তা আমরা কৌশলগতভাবে দিতে পারি না, নো ওয়ে। আমি ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পক্ষে না। কেউ কেউ আছেন ভারতের সাথে একটা যুদ্ধ লেগে গেলে খুশি হন। আমি ভারতের সরকারের নীতির তীব্র সমালোচনা বহু বছর থেকে করছি। কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক, এটা আমি চাই। এই দুই পক্ষ আমরা এখন যে অবস্থানে আছি, আমাদের সম্পর্কে যে ডাউনগ্রেডেড অবস্থায় আছে, এটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। এবং আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছে বলে মনে করি, ভারতের জায়গা থেকে ঠিক হয়ে উঠুক তাও মনে করি। কিন্তু ভারত আমাদেরকে চাপ দিয়ে এমন কিছু করাবে, বা ভারতের চাপে বা ভয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি ইনস্ট্যান্টলি, এরকম কিছু হতে পারে না। সুতরাং ভারতের এই মন্তব্য অপ্রত্যাশিত নয়, এটা হবারই কথা ছিল। কারণ উপদেষ্টার পজিশনে থেকে এই কথা বলা যায় না। এবং আবারও বলছি, এটা ভারতকে একটা অস্ত্র তুলে দিয়েছে। এবং এটা যে শুধুমাত্র প্রতিবাদ করেছে তা না, ভারত এটা ব্যবহার করবে যে সরকারের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদ উস্কে, শুধু বিচ্ছিন্নতাবাদ না, ভারতের অংশ আমি অ্যানেক্স করার কথা বলছি। মানে ভারতের অনেক জায়গায় স্বাধীনতা সংগ্রাম আছে, তাদের ভাষায়, আর ভারতের ভাষায় বিচ্ছিন্নতাবাদীরা আছেন, তারা তো লড়াই করছে স্বাধীন দেশের জন্য। সেটা সমর্থন করে আলাদা দেশও এক কথা, আমরা ভারত থেকে বেশ কিছু অংশ বিযুক্ত করে আমার সাথে অ্যানেক্স করে আমার দেশটাকে বড় করতে চাইছি। এটা ভয়ঙ্কর কথা, ভারত এটা অলরেডি ব্যবহার করবে। এই ড্যামেজটা অলরেডি হয়ে গেছে। তবে তিনিও অ্যাকনোলেজ করেছেন যে তিনি এটা ডিলিট করেছেন, ভারতের যে মুখপাত্র। সো এটাও একটা ইঙ্গিত যে এটা সঠিক হয়নি। আমি মনে করি জনাব মাহফুজ শুধু ডিলিট না, জনাব মাহফুজের একটা স্ট্যাটাস, এটা উনি ওন করতেই পারেনি ধারণা, কিন্তু এটা যে উপদেষ্টার জায়গা থেকে তার ভুল ছিল সেটা আসলে উনি আবার স্ট্যাটাসে জানাতে পারেন। ওই কারণে সবার সব চিন্তা মিলবে না, ওনার এই চিন্তা সঠিক কি ভুল সেটা আরেক ডিবেটের বিষয়। কতটুকু করা যাবে, কতটুকু ভাবা যাবে, সেই ডিবেট কেউ করতে পারেন। আমি ইনফ্যাক্ট ইভেন উপদেষ্টা বলে না, আমি এই যে পারসেপশন আমি নিজে এটা এন্ডোর্সই করি না, কিন্তু কেউ করতে পারেন। কিন্তু উপদেষ্টার জায়গা থেকে এটা বলা যে ভুল ছিল, সেটা তিনি একটা স্বীকারোক্তি দিলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু বটম লাইন হচ্ছে, জনাব মাহফুজের বিরুদ্ধে এখন সংঘবদ্ধভাবে, ভারত কিন্তু তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আছে। তাকে হিজবুত তাহরির এই কথাটা রিপিটেডলি বলা হয়েছে তাকে, এবং ডক্টর ইউনূসের প্রধান মানে খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তার ডিফ্যাক্টো রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন জনাব মাহফুজ, যিনি হিজবুত তাহরির, যিনি ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট, এবং তিনি ভারতকে ভেঙে তার অংশ বাংলাদেশের সাথে মেলাতে চাইছেন। এই ন্যারেটিভগুলো ভারতের দিক থেকে খুব শক্তভাবে চলবে। তাকেও একটু সতর্ক থাকতে হবে। কিন্তু ভারতের দাবিতে, ভারতের চাপে কোনো কিছু যাতে জনাব মাহফুজের ক্ষতি না হয়, সেটাও আমরা খেয়াল রাখতে হবে। উনি ভুল করতে পারেন, উনি সমস্যা করতে পারেন, কিন্তু তিনি এই গণ-অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, একটা গুরুত্বপূর্ণ শক্তি। আমাদের মতভেদ, দ্বিমত থাকবেই, কিন্তু আমাদের রাষ্ট্রের সাথে যারা শত্রুতা করছে, আমাদের জনগণের সাথে যারা শত্রুতা করছে, সরকারের সাথে যারা শত্রুতা করছে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা ভারত হোক, যখনই শত্রুতা করবে তখনই যার বিরুদ্ধে শত্রুতা করছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে, তার পেছনে দাঁড়াতে হবে। সো এরকম ইস্যুতে যেন মাহফুজের পেছনে আমরা শর্তহীনভাবে দাঁড়াবো, যেন মাহফুজকে আমরা আমাদের মতো করে সমালোচনা করব, আমরা আমাদের মতো করে তার ভুলটাকে আমরা যদি মনে করি শুধরে দেওয়ার চেষ্টা করব, ভারতের চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। ব্রেকিং যেই নিউজটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে ঘিরে তোলপাড় অবস্থান চলছে। সম্ভবত এই জিনিসগুলোতে তিনি অনেকটা ডিপ্রেশনে আছেন, মানসিকভাবে তার শক্তি যেটা তিনি এটা হারিয়ে ফেলছেন, কারণ ফাংশন হচ্ছে না। 120 দিনে বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিছু হয়েছে, পলিথিন নিষিদ্ধ, তারপর প্লাস্টিকের বদলে কাঁচের বোতল আসছে, এরকম কিছু কিছু জিনিস হয়েছে। বাট দৃশ্যত আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, সকল কিছু ব্যবস্থাপনাতে মধ্যে অব্যবস্থাপনার দেখা। তো এই সকল কিছু নিয়ে যখন তাকে প্রচন্ড সমালোচনা সহ্য করতে হচ্ছে, আজকে তিনি এক বক্তব্য দিয়ে বলছেন যে আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। কিন্তু কেন? তার মানে কি তিনি হতাশ? তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? তিনি কি বিষয়টা এমনভাবেই বলছেন যে ভাই কোনো রকমে আমার তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো? এই যে ওনার এই কথাটা নিয়েও আমরা আলোচনা করতেছি, তিনি সামওয়ান দেখে এরকম কথা উপদেষ্টারা বললে আমরা পাত্তা দিব না। বিএনপির তারেক জিয়া কি বলছেন এই মুহূর্তে ফ্যাক্ট না, শেখ হাসিনা ওপার বাংলা থেকে কি বলছেন ওইটাও ফ্যাক্ট না। বাট ডক্টর ইউনূস কখন কি করেন এটা কিন্তু সবাই নজরদারি করে। দর্শক, আমরা দেখছি যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন, এটা আমরা জানি। তো এখন দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি যেই উপদেষ্টার পদটাতে বসে আছেন, জনগণের যে চাওয়া পাওয়া মানে সকল কিছু মিলিয়ে তাকে যে জায়গাটাতে দেওয়া হয়েছে, তার বক্তব্য আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। এই কথাটাতে তাহলে বোঝা গেল কি যে তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্বটা নেন না, এই ছাত্ররা তাকে জোর করে দিচ্ছে। বাট আমরা তো দেখছিলাম তিনি বলছিলেন যে তোমরা ছাত্ররা যদি দেশের জন্য এতগুলো প্রাণ দিতে পারো, আমি তাহলে কেন পারবো না বলে তিনি স্বেচ্ছায় সানন্দে প্রথম যখন দায়িত্ব নিচ্ছিলেন তার সেই চিরচেনা হাসি, হ্যাঁ ডক্টর ইউনূসমূলক তার যে অ্যাক্টিভিটিস অ্যাকশন শুরু হলে সাপোর্ট করতে হবে। তো এখন তিনি আবার আইসা যে কথাটা বললেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ,
প্রযুক্তির যুগ, সব তো রেকর্ডেড। তো তিনি দ্য ইকোনমিস্টকে বলছেন যে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে বসানো হয়েছে, আমি আমার কাজ করছিলাম, তা উপভোগ করছিলাম, এজন্য আমি প্যারিসে ছিলাম, সেইখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। ওনার এই বক্তব্যটা খুবই সাংঘর্ষিক আমরা মনে করি তার অবস্থানের সাথে। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে গড়ে এসেছি, আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। তো এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ ইস্যুটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কাভার পাচ্ছে। তো তিনি বলছেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে, শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। তো তরুণীদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ইভেন তিনি বলছেন যে আমাদের উচিত আচ্ছা, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 তরুণ ক্যাবিনেটে আছেন, অনেক বক্তব্য দিয়েছেন। তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে সমালোচনার মুখে বা সমালোচকদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমরা যারা ক্রিটিক আছি কম বেশি, ভালোটাকে সাপোর্টও করি বাট সমালোচনাকে সমালোচনাই করি। তো এগুলা কোথাও না কোথাও নেওয়ার জন্য চামড়াটা গন্ডারের মতো মোটা হইতে হয়। আপনি দেখেন একজন পলিটিশিয়ান আর আপনার মধ্যে কি পার্থক্য? একজন পলিটিশিয়ানের প্রতিনিয়ত গালি খাইতে হয়, হ্যাঁ, মানে শেখ হাসিনাকে দেখেন কত কিছু এখন সহ্য করতে হচ্ছে। একসময় খালেদা জিয়া বিএনপিকে সহ্য করতে হয়েছে, আবার সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এখন তারা মন্ডা খাবে, মিঠাই খাবে। শেখ হাসিনা এখন আইডা ভাত খাবে, হ্যাঁ, কুমিল্লার ভাষা আইডা ভাত হচ্ছে ধরেন তাকে না ঝুটা ভাত আর কি আপনারা যেটাকে বলেন। আবার সময়ের প্রেক্ষাপটে সেই বঙ্গভবনে মাংসর আয়োজন হবে, পোলাও রান্না হবে যদি হায়াতে বাইচা থাকেন। কারণ খালেদা জিয়াও একসময় কখনো কল্পনা করেন নাই তিনি আজকের এই দিনগুলোকে দেখতে পাবেন। বাট স্রষ্টার এক কি বলছে বিশেষ খেলায় আমরা দেখলাম যে কিভাবে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল, দৃশ্যপটে কতটা পরিবর্তন এসেছে। তো আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে, কারণ তিনি যদি সরকারটাকে ফেল করান, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এইটার পে করতে হবে সার্জিস হাসনাতদের, এমনকি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে জড়িত ছিল তাদের প্রত্যেককেই এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে। আমরা চাই তিনি মানসিক শক্তিটা যেন না হারান। আর তিনি যে বক্তব্যটা দিয়েছেন আর একটু ক্লিয়ার করতে হবে, তিনি কি রাজি ছিলেন না, তাকে জোর করে টাইনে আনা হয়েছে, কারা এই কাজটা করছে আমরা তাদেরও জানতে চাই। কারণ দায়িত্বের জায়গাটা কখনো যেটা স্বেচ্ছায় অন্তর থেকে ভালোবাসে আপনি দায়িত্বটা নিয়ে যদি কাজ না করেন, জোর করে আইনা বসাই দিয়ে আপনার উপরে চাপাইয়া, এই কাজ আপনার দ্বারা কখনোই গোছালো হবে না, আর এই কাজের বরকত হবে না। ব্যক্তি কাজে ক্ষতিগ্রস্ত হন, তাদের দেশ জাতির কিছু যায় আসে না, কিন্তু যেখানে আপনি 10 জনের মধ্যে কানেক্টেড, আপনার কারণে পুরো একটা রাষ্ট্রের ক্ষতি হবে। এই বিষয়ে একটি ঘটনা ঘটেছে, নিষেধাজ্ঞার বিষয়, যেটা তদন্ত করা হয়েছে বলা যায়। সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাড়াও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়েছে। অথচ এখনো ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতা নেবে আনুষ্ঠানিকভাবে। এখন পর্যন্ত জো বাইডেন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনিক কাজ চালাচ্ছে। তো সুতরাং নির্বাচন হয়ে গেলেই তো সে প্রেসিডেন্ট না, যখন নাকি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে তারপর থেকে তিনি প্রেসিডেন্ট। এখন নবনির্বাচিত বলা যায়, কিন্তু এখনো দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। এটা আসলে বোঝার ক্ষমতা অনেকেরই নেই। তবে ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের উপর ডোনাল্ড ট্রাম্প এমন কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে সম্পাদিত ভিডিওর মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। ওই আমি বললাম যে কিছু অংশ কেটে নিয়ে মানে সম্পাদিত করে আপনি ছেড়ে দিলেন, সেটাই হয়েছে। প্রচারিত ওই ভিডিওর কিছু অংশ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথায় একটি ভিডিও খুঁজে পায় রিউমার স্ক্যানার টিম। ওই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। আলোচিত ওই ভিডিওর সঙ্গে ইন্টারনেটে প্রচারিত ভিডিওর কিছু অংশের মিল রয়েছে। মূলত এই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে ইন্টারনেটে ভুয়া নিষেধাজ্ঞার দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিতে যুক্তরাষ্ট্র কেমন পদক্ষেপ নিতে পারে এবং এই বিষয়ে ভারতের দেশি ও মার্কিন প্রবাসী নাগরিকদের নানা কার্যকলাপ নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে। তবে ওই ভিডিও অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বা উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা নিয়ে কোনো কথা বলা হয়নি। এছাড়াও ভিডিওতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ গত 19 নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়, যেখানে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ করা আছে। তবে সেখানেও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যেই হিন্দু জনগোষ্ঠী আছে তাদের কিছু ক্ষোভ বিক্ষোভ আছে বাংলাদেশের ঘটনার প্রবাহের ভিত্তিতে, সেইগুলোকেও জোড়া দিয়ে ভিডিওটি প্রচার করা হয়েছে। ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার এই খবরটি একেবারে পুরোপুরি অসত্য। এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি, কিন্তু মানে ভিডিও সম্পাদন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।